আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত আছেন নিরাপত্তা বিশ্লেষক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ কামরুজ্জামান। আমন্ত্রণ জানাচ্ছি জনাব কামরুজ্জামান, আমাকে সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমানকেও দেখতে পাচ্ছি, অনেক কৃতজ্ঞতা জানবেন। অধ্যাপক এ মতিনুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, তিনি আমাদের সঙ্গে আছেন। আমি আলাপটা শুরু করব, তার আগে ছোট করে একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। আমিনুল ইসলাম কাগজি, আমরা দুদিন আগেও এই খবরটা পাচ্ছিলাম যে কাকে আসলে ইরান সর্বোচ্চ নেতা করবে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যাকে আমেরিকা সবচেয়ে বেশি ঘৃণা করবে। অনেক হুমকি এসেছে ইসরায়েলের পক্ষ থেকে, অনেক হুমকি এসেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, কিন্তু ইরান তার জায়গায় অটল। কি বার্তা দিল আসলে? এটা পরিষ্কার বার্তা দিয়েছে যে ইরান তার অবস্থান থেকে এক চুল পরিমাণ সরে যাচ্ছে না। আর ইরান এখন যে জায়গায় আসছে, আমরা এই যুদ্ধটা কি, যুদ্ধটা তো না, যুদ্ধ না, মানে আমেরিকা তার উপরে একটা হামলা করছে, একটা যুদ্ধ তার উপরে চাপিয়ে দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল দুজন মিলে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার ফলে হয়েছে কি, তারা ইতিপূর্বে ভেনেজুয়েলার মাদুরোকে ধরে নিয়ে যে তারা একটা বার্তা দিয়েছে যে পুরা ভেনেজুয়েলার যত তেল সম্পদ আছে সেই তেল সম্পদের উপরে তারা একটা নিয়ন্ত্রণ নিয়ে নিল, তেল সম্পদের নিয়ন্ত্রণ নিল। এখন ইরানকে যদি বাগে রাখতে পারে, তারা চেষ্টা করেছে প্রথমে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, একেবারে সর্বশেষ তার উপরে হামলা করে। এটারও তারা চাচ্ছে যে বাকি তো মিডল ইস্টের যত দেশ আছে, তেল সমৃদ্ধ দেশ, খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ, সেগুলো তো তাদের নিয়ন্ত্রণে আছে। শুধুমাত্র ইরানকে যদি তারা নিয়ে আসতে পারে, তখনই পুরা সারা পৃথিবীর, বলতে গেলে রাশিয়া বাদ দিলে পরে আর যেখানে যেখানে এই খনিজ সম্পদ আছে, আপনি একটা জিনিস জানেন, সব কিছু তৈরি করা যায়, অনেক কিছু তৈরি করা যায়, কিন্তু খনিজ সম্পদ কিন্তু তৈরি করা যায় না। এইটা একটা ন্যাচারাল রিসোর্স, এইটা তৈরি করা যায় না, এটা পেতে হয় মাটির নিচে বা যে কোনো জায়গা হোক না। এইটা পাওয়ার জন্যই মূলত আমেরিকা এত মরিয়া হয়ে গেছে যে এইটা হলেই পরে পুরা পৃথিবী তার উপর, তার নিয়ন্ত্রণে থাকবে। সে একটা সাম্রাজ্যবাদী শক্তি। এই যুদ্ধটা একটা সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে এখন একটা ছোট আকারে যে দেশ, সে লড়াই করে যাচ্ছে এককভাবে। তবে এর পাশাপাশি আমরা জানি যে ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে দেশ পরিচালনা করে সেটা হচ্ছে চীন। তাহলে চীন এই যুদ্ধের কারণে চীন কিন্তু কিছুটা তার অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। আচ্ছা, আবার রাশিয়াও তাকে এখনো পর্যন্ত, আমরা যতদূর যা খবর টবর পাচ্ছি, ভৌগোলিক একটা বিষয় দেখেন, এখানে নেতানিয়াহুর একটা বক্তব্য আপনি দেখেছেন কিনা, যে তার একটা ড্রিমল্যান্ড, যে ড্রিমল্যান্ডের মধ্যে একেবারে তুরস্ক পর্যন্ত পুরাটা দিয়েই, গাজা তো তারা নিয়েছে, ওই দিক থেকে তারা এইগুলো নিয়ে একেবারে, মানে ট্রাম্পের ইচ্ছা হলো গাজাকে সে এখানে একটা রিসোর্ট তৈরি করবে, সুন্দর তার স্বপ্নের শহর তৈরি করবে, যেখানে বসে সে মানে চা খাবে, কফি খাবে এবং সে এই দৃশ্যগুলো দেখবে। এইটা তার একটা, তার স্বপ্ন। আর নেতানিয়াহুর স্বপ্ন হচ্ছে পুরাটা নিয়ে একটা ড্রিমল্যান্ড বানানো। তাই এইটা করতে যে এতে আবার সহায়তা করছে কারা? মিডল ইস্টে অন্যান্য যারা দেশ আছে, যাদের কোনো মেরুদণ্ড বলে কোনো কিছু নেই, তারা আমেরিকাকেই সাপোর্ট দিয়ে যাচ্ছে সারা জীবন। সব ধরনের তেল সম্পদ যা কিছু আছে সব কিছু দিয়ে যাচ্ছে তাদের মধ্যে। অনেকগুলো পয়েন্ট আসলে আপনি বললেন, আমি নোট নিলাম। আমি এগুলো আমাদের অনলাইনে থাকা অতিথিদের কাছ থেকে একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি ধাপে ধাপে। আমি মোহাম্মদ কামরুজ্জামান, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। মানে আমরা আসলে কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি বিভিন্ন পশ্চিমা গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে, এবং সেখানে যে পরিমাণ আসলে তাদের বক্তব্য অনুসারে দৃশ্যের বর্ণনা দেওয়া হচ্ছে, অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন ইরানের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। আবার ইরানে আসলে কি চলছে, আল জাজিরা বাদে খুব একটা খবর আমরা পাচ্ছি না। ইসরায়েলের কেন্দ্রে তারা হামলা চালিয়েছে, একজন মারা গেছে, একটু আগের খবর আমরা পাচ্ছি, তারপর আর কোনো কিছু জানতে পাচ্ছি না। আপনি আপনার জায়গা থেকে আসলে কি মনে করছেন, ইরান আসলে কতটুকু জবাব দিতে পারছে, নাকি ক্রমাগত দুর্বল হচ্ছে, এবং আসলে আগ্রাসন, মার্কিন আগ্রাসন, ইসরায়েলের আগ্রাসন কেবল সময়ের ব্যাপার? দেখুন, এই বর্তমান যে যুদ্ধ চলছে, আজকে আমরা 10th ডেতে আছি, 28 ফেব্রুয়ারিতে শুরু হলো, তো আজকে 9ই মার্চ, 10 দিন চলছে যুদ্ধ। এর আগে আমরা গত বছর 2025 সালে আবার একই রকম একটা আক্রমণ দেখেছিলাম সম্মিলিতভাবে, আপনার ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 12 দিনের 12 ডেজ ওয়ার, এবং ওইটাকে ইসরায়েল নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। আর
এটাকে আমেরিকানরা বলেছিল অপারেশন মিডনাইট হ্যামার। তো এখন যেই অপারেশন চলছে এটাকে আমেরিকানরা বলছে অপারেশন এপিক ফিউরি। এপিক ফিউরি মানে একেবারে ভয়ালতার শীর্ষে এপিক ফিউরি। আর রোরিং লায়ন নাম দিয়েছে এটাকে অপারেশন রোরিং লায়ন, এটা ইরান। দিয়েছে ইসরায়েল। আচ্ছা। আর আমরা জানি যে ইরান তাদের সেলফ ডিফেন্সে এটাকে বলছে অপারেশন ট্রাস্ট ট্রু প্রমিস 4। আচ্ছা। তো আমরা সংবাদ মাধ্যমে যা দেখি এগুলোর ম্যাক্সিমামই প্রোপাগান্ডা। এগুলোর প্রোপাগান্ডা। আমরা যুদ্ধের ক্ষেত্রে বলি যে প্রিন্সিপলস অফ ওয়ার ফলো করে যুদ্ধ হয়। তো যুদ্ধের সবচেয়ে বড় প্রিন্সিপল যেটা, এটা হলো রাইট কজ। আচ্ছা। তো ইরান অলরেডি এই যে ইরানের উপরে দ্বিতীয়বার 25 সালের 12 দিনের যুদ্ধের পরে এইবার যে যুদ্ধ ওরা চাপিয়ে দিয়েছে, এটা কিন্তু জাতিসংঘে সিকিউরিটি কাউন্সিলে অলরেডি এটা নিয়ে কথাবার্তা হয়েছে। এবং 5টা ভেটো পাওয়ারের 2টা দেশ রাশিয়া এবং চায়না, এরা কিন্তু আপনার ইসরায়েল এবং আমেরিকাকে ওরা অ্যাগ্রেসর হিসাবে আইডেন্টিফাই করেছে। এবং ইরান বলেছে যে অ্যাজ পার দি ইউএন চার্টার জি। তার কিন্তু সেলফ ডিফেন্সের রাইট আছে আর্টিকেল 51 অনুযায়ী। এখনকার বাস্তবতা কি দেখছেন আসলে, মানে ইরান আসলে কতটা শক্ত আছে এখন পর্যন্ত? ইরান, আমি যেটা বললাম যে রাইট কজে যেহেতু ওরা সেলফ ডিফেন্সে যুদ্ধ করছে, হ্যাঁ। কারণ এই যুদ্ধটা ওদের উপরে চাপিয়ে দিয়েছে এই ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং আমরা দেখলাম খামেনির মৃত্যুর পর ওরা ভেবেছিল যে ওদের গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাবে, যুদ্ধের মোড় অন্যদিকে ঘুরে যাবে। জি। কিন্তু আমরা কিন্তু সেরকমটা দেখতে পাচ্ছি না। ইরান কিন্তু মানে বাঘের মতো লড়ে যাচ্ছে। এই কারণে আমি বলবো যে যদিও আপনার ইসরায়েলে আয়রন ডোম আছে বা অনেক ওদের ডিফেন্সিভ মেকানিজম আছে, যে কারণে অনেকগুলো মিসাইল হয়তো ওখানে গিয়ে হিট করতে পারে না বিকজ অফ দি ওদের যে মানে আয়রন ডোম সকল। কিন্তু এরপরেও আমরা দেখছি যে দিন দিন কিন্তু এগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এখন আমাদের ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের সবচেয়ে বড় যে সুবিধা এটা হলো জি। ইরানের পাশে যে অন্যান্য মুসলমান দেশগুলো আছে তাদের মধ্যে ইউনিটি, তাদের মধ্যে যে ইন্টিগ্রিটি, এগুলোর কমতির কারণে ইরানকে এরকম খেসারত দিতে হয়েছে বা হচ্ছে। একদম কিন্তু একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই আপনার কাছ থেকে, মানে আমরা যখন দেখতে পাচ্ছি ইরান মোটামুটিভাবে হুমকির বিপরীতে দাঁড়িয়ে, আগ্রাসনের বিপরীতে দাঁড়িয়ে তারা আসলে তাদের জায়গা থেকে নিজেদের সুরক্ষা রাখার জন্য যতটুকু জবাব দেওয়া যায় সেটা করছে, যেমনটা মোহাম্মদ কামরুজ্জামান বলছিলেন যে তাদের উপর চাপিয়ে দেওয়া যে হামলা, সে হামলা প্রতিহত করার চেষ্টা তারা করছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এক্ষেত্রে আর কিছু না হোক ইরানের মনোবল না ভাঙলেও পারত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সৌদির বক্তব্য উত্তেজনা বাড়লে ইরানেরই বড় ক্ষতি হবে। কাতারের বক্তব্য ইরান একটা বেঈমান রাষ্ট্র বা বিট্রায়াল তিনি বলেছেন। মানে এই বক্তব্যগুলো আসলে ঠিক এই মুহূর্তে কেন আসছে? আবার কখনো কখনো আমরা শুনি যে পর্দার আড়ালে মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে কোথাও না কোথাও বাইরে থেকে তারা আসলে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করে। আপনি আসলে কি বলবেন? মানে আমরা সৌদির খুব কঠোর ভাষা দেখতে পাচ্ছি না, তুরস্কও বলছে যে তারা কেবল যুদ্ধের আগুন থেকে বাঁচতে চায়। আপনার পর্যবেক্ষণ? আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো, আমরা সবাই জানি যে তারা সম্পদে সমৃদ্ধ, কিন্তু পাশাপাশি তাদের মানব সম্পদের পরিমাণ খুব কম। তো এত বেশি সম্পদ তাদের থাকার কারণে এই সম্পদকে রক্ষা করার জন্য তাদের একটা প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন। কিন্তু নিজেদের মানব সম্পদ না থাকার কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা তাদেরকে হায়ার করতে হয়েছে। এবং যখন হায়ার করতে হয়েছে তখন তাদের কাছে ন্যাচারাল চয়েস ছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে কম বেশি এই সবগুলো দেশেরই হয় সরাসরি প্রতিরক্ষা চুক্তি আছে, না হলে কোনো না কোনো রকম প্রতিরক্ষা ব্যবস্থা আছে, সমঝোতা বা কোনো রকম একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো সেইটা তাদের নিজেদের স্বার্থেই তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের চুক্তি করে রেখেছে। ইরান, ইরাক, তুর্কি, তারপর আপনার ইজিপ্ট, এই সমস্ত দেশের আপনার যেহেতু কিছুটা জনবল আছে,
এদের নিজেদের সামরিক বাহিনী আছে, সুতরাং তাদের নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। কিন্তু অন্যান্য দেশগুলো, বিশেষ করে আরব দেশগুলো, তাদের নিজেদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। এখন নিজস্ব প্রতিরক্ষার স্বার্থেই তারা এখন যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়াবে, এবং সবগুলো দেশে আপনি এটাও জানেন যে সেখানে মার্কিন সামরিক স্থাপনাও আছে। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে তো একটা প্রশ্ন আসতেই পারে, মানে প্রতিরক্ষা ব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো বড় দেশগুলো, এবং সেটা আমাদের নৈতিকভাবে স্তব্ধ করে দেবে মধ্যপ্রাচ্যের দেশগুলো, মানে এই বিষয়টা আসলে কতটা গ্রহণযোগ্য? এটা নৈতিকতা একটা প্রশ্ন, কিন্তু আপনার জাতীয় স্বার্থটাও তো দেখতে হয়। আচ্ছা, আপনি যদি একটু পেছনে ফিরে দেখি, তাহলে ৭৩ সালে আপনার যখন ইসরায়েলের কাছ থেকে আরব দেশগুলো আক্রমণের শিকার হলো এবং যখন তারা তেল বিক্রি প্রায় বন্ধ করে দিতে চাইলো, তখন কিন্তু ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে তেল বিক্রি করেছে। তার মানে তখন সে আরব দেশগুলোর সঙ্গে অ্যালাইন্ড হয়নি। ইসলামী বিপ্লবের পরে ইরানের অবস্থান পরিবর্তিত হয়েছে, এবং তখন থেকে এই আজ পর্যন্ত ইরান যুক্তরাষ্ট্র বিরোধী একটা অবস্থান নিয়েছে। বুঝতে পারছি। মাহফুজ সাহেবের কাছে একটু প্রশ্ন ছিল। এখানে এটা তো আসলে যুদ্ধ না, এটা মানে এক ধরনের আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা চলছে ইরানের উপরে। কয়েকদিন আগেও আমরা দেখলাম ভেনিজুয়েলার উপরে হামলা, এবং মাদুরোকে ধরে নিয়ে যাওয়া হলো তার সপরিবারে। এইটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভেনিজুয়েলার খনিজ সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া এবং এখানে ইরানের খনিজ সম্পদ নিয়ে যাওয়া। তো এইটা যখন আমেরিকার মতো একটি সাম্রাজ্যবাদী শক্তির যখন এইটাই আকাঙ্ক্ষা থাকে যে অন্য দেশের অর্থনৈতিক নিয়ন্ত্রণ বা খনিজ সম্পদের উপরে নিয়ন্ত্রণ তার কাছেই রাখবে, তাহলে এই রকম একটা সাম্রাজ্যবাদী শক্তিকে বিশ্বাস করার মতো কোনো জায়গা অন্যান্য দেশ যারা করছে, পরবর্তীতে তাদের উপরে এই হামলাটা হবে না, এটা কি মেনে নেওয়া যায় বলেন তো? মাহফুজুর রহমান, চমৎকার একটা বিষয়। এখন বাস্তবতা হলো যে স্নায়ুযুদ্ধের অবসানের পর থেকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর থেকে, যখন দ্বিপাক্ষিক যে বিশ্ব ব্যবস্থা ছিল সেটার মধ্যে ভাঙন ধরে এবং যুক্তরাষ্ট্র একচেটিয়া ভাবে বিশ্বের মোড়ল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে, তখন থেকে আসলে যে আন্তর্জাতিক ব্যবস্থা আমরা ছিলাম, অর্থাৎ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অধীনে যে বিশ্ব ব্যবস্থা ছিল, সেটার মধ্যে একটা চির ধরেছে। এবং এই এখনকার যেগুলো সিমটম আমরা দেখছি, ভেনেজুয়েলা, ইরান, এবং পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অলরেডি কিউবার নাম উল্লেখ করেছে, এইগুলো সবই কিন্তু সেই বিশ্ব ব্যবস্থাটা যে অকার্যকর হয়ে গেছে তারই একটা প্রতিফলন। বহুদিন থেকে কিন্তু এই যে জাতিসংঘের আপনার নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্য আছে, এইটা রিফর্মের জন্য কিন্তু প্রায় প্রত্যেকটা দেশই কথা বলে আসতেছে, এবং এই আন্তর্জাতিক ব্যবস্থারও রিফর্ম তারা চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত রিফর্ম হয়নি, এবং সেই পুরনো ব্যবস্থার মধ্যে আছি, কিন্তু আরো বেশি প্রমাণিত হচ্ছে যে পুরনো ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে। খুব স্পষ্ট করে বললেন, মানে আমরা এই পর্যায়ে খুব বলা যেতে পারে একটা বেফাস মন্তব্য একটু শোনাতে চাই। এটা এখন থেকে ঠিক ঘন্টা 3 আগের ঘটনা। এটা আল জাজিরা প্রতিবেদন তৈরি করেছিল। সেখানে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের একটা স্টেটমেন্টকে তুলে দেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে কয়েকটা লাইন একটু শোনাতে চাই, এবং তারপর অধ্যাপক এ কে মতিউর রহমান আপনার কাছে আসবো। আমরা সিনেটর গ্রাহামের যে বক্তব্যটা জানতে পাচ্ছি, তিনি বলছেন আগামী 2 সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে হামলা আরও বাড়বে, এবং ইরানের যে বর্তমান শাসক শ্রেণী তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন এই লেকগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, এবং তারা আসলে হাঁটু গেড়ে বসে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, এবং ভেনেজুয়েলা ও ইরানের বিশ্বের মোট তেলে যেহেতু 31% মজুদ রয়েছে, আমরা তার অংশীদারিত্ব পেতে যাচ্ছি। চীনের জন্য এটা দুঃস্বপ্ন হবে এবং আমাদের জন্য হবে এটা ভালো বিনিয়োগ। তার বক্তব্যের শিরোনাম ছিল আমরা অনেক অর্থ পেতে যাচ্ছি। অধ্যাপক মতিউর রহমান, যখন রিপাবলিকান একজন সিনেটর লিন্ডসে গ্রাহামের মতো ব্যক্তি এরকম মন্তব্য করেন, স্পষ্ট করে বলে দেন তাদের এই হামলার মোটিভটা কি, তখন আসলে কোনো কিছু বলতে তো আর বাধা থাকে না যে তাদের উদ্দেশ্যটা কি। মানে এই জায়গা থেকে বিশ্ব কোন ধরনের বার্তা পেল এবং কি ধরনের প্রতিক্রিয়া জানানোর সুযোগ রয়েছে, কারণ পুরো বিষয়টা তো আসলে সবার সাথে স্বার্থ জড়িত।
ধন্যবাদ এবং সকল দর্শককে ধন্যবাদ। এখানে আসলে সেনাটর যেটা বলেছেন, এই কথাটা উনি বলেছেন, কিন্তু বিশ্বাস মুগ্ধ করেছে যে আসলে তাদের উদ্দেশ্যটা একটি আচ্ছা, আমি আপনার কথাটা না আরেকটু স্পষ্ট করে শুনতে চাই। যদি আবার পুনঃসংযোগটা নেন তাহলে খুব ভালো হয়। আমি এই কথাটাই একটু জনাব কামরুজ্জামান আপনার মন্তব্যটা একটু জানতে চাই, আসলে লিন্ডসে গ্রাহামের এই বক্তব্যটা। জি। সব মিলিটারি অপারেশনের পিছনেই আপনার একটা ইকোনমিক স্বার্থ জড়িত থাকে, এটা মিলিটারিলি ওনারা এগুলোকে অ্যাচিভ করেন। তো যে মন্তব্যটা করেছে এটা মানে বেফাস হলেও মনে হয় ওদের মনের কথাই ওরা বলে দিয়েছে। একদম। কারণ আপনার ভেনিজুয়েলা এবং ইরান এরা কিন্তু আপনার ওপেক কান্ট্রিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ওদের কাছে তেলের মজুদ এবং বিভিন্ন খনির মজুদ। তো এগুলো যদি ওরা মানে এভাবে দখল করে নিতে পারে তাহলে তো মানে এই যুদ্ধ ওদের জন্য উইন, আর যাদের কাছে চাপিয়ে দেওয়া হয়েছে তাদের জন্য লুজ, উইন লুজ। বাট এখন যেটা আমরা অবস্থা দৃষ্টে দেখছি, আমার কাছে তো মনে হচ্ছে যে এটা লুজ লুজ সিচুয়েশনের দিকেই এগুচ্ছে। কারণ যত সহজভাবে ওরা ভেবেছিল যে ভেনিজুয়েলাতে যেরকম ভাবে ইজিলি চলে গেছে ওভারনাইট, এটা ইরানের কাছে এত সহজ হবে বলে মনে হচ্ছে না। এটার আপনার ইতিহাসও তাই বলে। ইরান কিন্তু ঐতিহাসিকভাবেই এরা বড় যোদ্ধা জাতি। এদের সাম্রাজ্য ওদের যিশুর জন্মের আগে সাইরাস দি গ্রেট। একদম। আর ইরান শব্দটার থেকেই কিন্তু আরিয়ান বা আর্য, আর্য শব্দটা কিন্তু ইরানের। ইরান, ইরানিয়ান, আরিয়ান। তো এই ইরানদের সাথে এত সহজভাবে পেরে উঠবে বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, তাদেরকে। আর বর্তমানে যাকে এই দেওয়া হয়েছে মুস্তফা খামেনি, ও কিন্তু বেশ মানে একজন নলেজেবল ব্যক্তি। আমি মোস্তফা খামেনি নিয়ে আলাদা করে আসবো, কিন্তু আপনি যে বক্তব্যটা দিলেন সেটা নিয়ে আমি কামরুজ্জামান সাহেবের কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আপনি এখানে খেয়াল করেছেন ইরানের উপরে হামলার পরে আপনি দেখেন ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করে থাকে হচ্ছে চীন, এবং চীনের যে অর্থনৈতিক উন্নয়ন বা যাই বলেন না কেন এটার উপর অনেকটা নির্ভরশীল। দেখেন সেই চীন কোনো উচ্চবাচ্য করছে না, এদিকে রাশিয়াও কিন্তু কোনো রকম এগিয়ে আসছে না, লিপ সার্ভিস। যদি এই ঘটনাগুলো আমেরিকা ক্রমান্বয়ে করেই যেতে থাকে তাহলে ওই দুটি দেশ, কিছুক্ষণ আগে যে আমাদের মাহফুজ সাহেব যেটা বলছিলেন যে বিশ্ব ব্যবস্থাটা ভেঙে গেছে, যেহেতু নিরাপত্তা পরিষদ সেইভাবে অ্যাক্ট করছে না, সব কিছুই ট্রাম্পের কথাই চলছে। তাহলে সেইটা যদি হয় তাহলে রাশিয়া এবং চীন তারা কি অক্ষত থাকবে কিনা বা তারা এদিকে এগিয়ে আসবে কিনা? আগুনের আস্ত তাদের গায়েও লাগবে। যারা কামরুজ্জামান আপনি শুনতে পেয়েছেন? জি। তো মানে রাশিয়া এবং চীন নিয়ে যেটা বললেন, মানে আসলে এই ধরনের যুদ্ধে কিন্তু সবাই এফেক্টেড। কারণ এখানে তো গ্রাউন্ড ব্যাটেল হচ্ছে না, এখানে পদাতিক বাহিনী, ইনফেন্ট্রি বাহিনী, গ্রাউন্ড ফোর্স যাচ্ছে না। এখানে যেটা হচ্ছে এটা আপনার কাইনেটিক ওয়ার। তার মানে আপনার মিসাইল দিয়ে, বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল, তারপরে ড্রোন, এগুলো দিয়ে যুদ্ধ চলছে। তো এগুলোরও কিন্তু আপনার একটা মানে সীমা পরিসীমা আছে। এগুলোরও আপনার যেমন আমরা দেখেছি যে ইরান যখন আপনার বোমা ফেলছে, ওখানে এই বোমাগুলোকে নিষ্ক্রিয় করার জন্য আয়রন ডোম, ওদের যে কাউন্টার মেজার, এগুলো কিন্তু কস্টলিয়ার। মানে একটা মিসাইল ছোড়ার জন্য যেই কস্ট, এই মিসাইলটা যেন ওই দেশের ওই গ্রাউন্ডে হিট না করে এটাকে আকাশেই যেন নষ্ট করে দিতে পারে, ওই পদ্ধতি পরিচালনা করার কস্ট কিন্তু অনেক বেশি। এবং আমরা যেটা জানতে পারছি যে ইরানের কাছে মজুদ আন্ডারগ্রাউন্ড মানে অনেক রয়েছে, বিকজ এরা বিগত 30 বছর বা তারও অধিককাল সময় নিয়ে কিন্তু এই ধরনের একটা মানে ওদের উপরে এই ধরনের হামলার একটা আশঙ্কা ওদের মনে ছিল, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু এরা প্রিপারেশন নিয়েছে। তো এটার সাথে আপনার এখন আমরা চায়না, রাশিয়া এদের প্লে, প্লাস নর্থ কোরিয়া, ওদিকে কিন্তু তাইওয়ান আছে। তাইওয়ান ইজ অ্যানাদার ফিল্ড যেখানে
চীন যেখানে চায়না- থাকবে তাইওয়ান সেখানে থাকবে না, সোজা কথা। জি জি। তো যাই হোক না, তাইওয়ানের উপরে এখন চীন কিন্তু যদি ওদিক থেকে এই আর্মামেন্ট এবং যদি রিসোর্স যদি আপনার এই প্যাসিফিক কমান্ড থেকে সেন্ট্রাল কমান্ডে সরে আসে এই যুদ্ধের কারণে, তখন কিন্তু ওই জায়গাগুলো ভালনারেবল হয়ে যাবে। বুঝতে এই পারছি, মানে ব্যাপারগুলো যেভাবে আমাদেরকে- মেরুকরণ হচ্ছে তাতে জি। একটা মানে বিশ্বযুদ্ধের ইঙ্গিত পাচ্ছে আমরা। আমি ইসলাম কাকু, যে একটা বিষয় আপনার কাছে জানতে চাই, মানে জাতিগতভাবে পারস্যের সবচেয়ে বড় কনফিডেন্সের জায়গা হচ্ছে তাদের ইতিহাস, তাদের ইতিহাস, ঐতিহ্য। জ্ঞান, বিজ্ঞান হ্যাঁ। সবকিছু মিলে। এবং যেটা আসলে জনাব কামরুজ্জামান বললেন যে তারা জানে যে তাদের উপরে আগ্রাসন চলবে, যে কোনো প্রস্তুতি তারা বছরের পর বছর, যুগের পর যুগ ধরে তারা নিচ্ছে। আপনার মনে হয় কিনা যেই হুমকিটা বা বালখিল্য কথা যেটা বললেন লিন্ডসে গ্রাহাম, তারা অন্যান্য দেশে পারলেও ইরানে সেটা পারবে কিনা? এখানে এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না। তার কারণ আপনি সামরিক শক্তিতে, অর্থনৈতিক শক্তিতে সব কিছু মিলায়ে এখনো পর্যন্ত আমেরিকা নাম্বার 1, একেবারে শীর্ষস্থানীয়। আচ্ছা, তার সঙ্গে যুক্ত হয়েছে কে? সামরিক শক্তির দিক থেকে 15তম, মানে 15তম হচ্ছে ইসরায়েল। তাহলে কিন্তু গোয়েন্দা সক্ষমতার শীর্ষে। গোয়েন্দা সক্ষমতার শীর্ষে। তাহলে এইরকম দুটো শক্তি একত্রিত হয়ে 16তম যে শক্তি, সামরিক শক্তির দিক থেকে ইরান, এই 16তম শক্তির সঙ্গে মানে কত কম শক্তি, যেভাবেই ব্যাখ্যা করি না কেন, আমাদের এই শক্তিটা তো আমাদের একেবারে খুব অথেন্টিক। তো এইরকম একটা শক্তির বিরুদ্ধে এই দুইটা শক্তি মিলে মানে আগ্রাসনটা চালাচ্ছে। তাহলে সেখানে ইরান যে এই পর্যন্ত টিকে আছে, এবং অনেকে হয়তো অনেক রকম ব্যাখ্যা করবে, দিন শেষে কিন্তু ইরান অনেক ক্ষতির সম্মুখীন হবে। আর যেহেতু কেউ কোনো কথা বলছে না, সেই ক্ষতির পরিমাণটা মানে অসীম, এটা এখন বলা যায় না। আর একটা পর্যায়ে যে কিন্তু আসলে ইরানেরই পরাজয়টা হবে, যেভাবে বলি না কেন। ইরান এখানে যে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে যুদ্ধে টিকে যাবে বা বিজয়ী হবে, এটা আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না। খুব স্পষ্ট করে বলেন। আমি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও একবার অধ্যাপক মতিনুর রহমান আপনার কাছে আসতে চাই। বোধহয় আমি আপনাকে এবার স্পষ্ট করে শুনতে পারবো। লিন্ডসে গ্রাহামের যে বেফাস মন্তব্য, কিন্তু বেফাস মন্তব্য করলেও তিনি হয়তো তাদের আসল উদ্দেশ্যটা বলে ফেলেছেন যে তেলের জন্যই এই ইরানে হামলা। একটু ব্যাখ্যা করবেন, মানে বিষয়টা এতটা সহজ হবে কিনা, যেটা আসলে ঘটেছে অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে, ইরানের ক্ষেত্রে সেটা সম্ভব কিনা? জি। আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে এখানেও সেটি সম্ভব, ইউনাইটেড স্টেটস বা ইসরায়েল সেটা করতে সক্ষম হবে বলে আমি মনে করি। যদিও ইউনাইটেড স্টেটস যে হামলাটা করেছে এটা তো আন্তর্জাতিক সকল আইন লঙ্ঘন করে এখানে হামলাটা করেছে, এবং তারা পরিকল্পিতভাবে কাজটা করেছে। অর্থাৎ তারা যে সফল হবে এটি লক্ষণ তো দেখা যাচ্ছে। আপনি ইরানের সক্ষমতা কতটুকু, ইউনাইটেড স্টেটস এর সক্ষমতা কতটুকু এবং ইসরায়েলের সক্ষমতা কতটুকু সেটা আমরা সবাই স্পষ্ট জানি। একটা দেশ যুদ্ধ, আমি মনে করি যে পুরো পৃথিবী যুদ্ধে লিপ্ত হয়েছে, কিন্তু পুরো পৃথিবী এফেক্টেড হবে বা যুদ্ধের সাথে লিপ্ত ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল, ইরান। এখন ইরানের যে ঐতিহাসিক প্রেক্ষাপট, ইরান কিন্তু আপনার যত ধ্বংসাত্মক হোক না কেন, তারা নিজস্ব যে স্ট্যান্ড এই জায়গাতে তারা অটল থাকবে এবং শেষ পর্যন্ত হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হবো, কি ইরান তার জায়গাতে অটল থাকবে, সেখানে ক্ষতিগ্রস্ত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে, আমি ব্যক্তিগত মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে করোনাকালীন সময় তার যে অর্থনৈতিক সংকট, এই অর্থনৈতিক সংকট, তার আভ্যন্তরীণ সংকট মোকাবেলা করার জন্য সে বিশ্বব্যাপী তার যে দৃষ্টি, এটি কিন্তু মূলত মধ্যপ্রাচ্যে তার দৃষ্টিটা প্রথম নিক্ষেপ করেছে। এই ঘটনাটি ঘটার মূল উদ্দেশ্য হচ্ছে যে কামরুজ্জামান সাহেব বলেছেন, ভারসাম্যপূর্ণ যে বিশ্ব ব্যবস্থা এটি কিন্তু ধ্বংস হয়েছে, এবং এই ধ্বংস হওয়ার কারণে এখন ইউনিপোলার যে ডমিনেট কান্ট্রি অর্থাৎ হেজেমনিক স্টেট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এখন সব জায়গাতেই আগ্রাসীমূলক প্রদর্শন করছে। তবে অন্যান্য যে অর্গানাইজেশন, ইউনাইটেড স্টেটস বলেন অথবা রিজিওনাল সাব রিজিওনাল অর্গানাইজেশন, সবগুলো এখন হয়ে গেছে। ফলশ্রুতিতে এই জায়গাতে কিন্তু ইরান মোরলেস বলা যায় যে এক রাষ্ট্র হিসেবে কিন্তু এফেক্টটা পড়ছে। আমি মনে করি যে আমরা শুধুমাত্র আবেগ কোনো দিকে কথা না বললে, আমরা বিভিন্ন প্রপাগান্ডার মধ্যে না থেকে, আমি ব্যক্তিগত মনে করি যে যুদ্ধটা আসলে কোনো সমস্যার সমাধান হতে পারে না। কিন্তু মার্কিন যুদ্ধের মূল টার্গেট হচ্ছে যে ইরানের যে একচ্ছত্র আধিপত্য আয়াতুল্লাহ আলী খামেনির যেটি ছিল, ইসলামিক প্রজাতন্ত্র এবং তাদের যে মনার্কি, এই রেজিমটা পরিবর্তন করার জন্য তারা কিন্তু পরিকল্পনা নিয়েছে। এখন যে কাজটি হয়েছে সেটা হচ্ছে যে আপনার এই যে
মোস্তফা কামাল ইরান এখন চুজ করছে, সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে খুব বেশি গ্রহণ করবে বলে আমার কিন্তু মনে হয়। কিন্তু ইরানের মতো করে মানে মার্কিন যুক্তরাষ্ট্র মতো করে কিন্তু ইরানের তাদের নেতারা নির্ধারণ করবে না। একদম একদম মানে বরং আপনি কিন্তু এই সমস্যা- যেই বার্তাটা দিলেন, যে বক্তব্যটা আপনি আপনার জায়গা থেকে দিলেন, আমি আন্তর্জাতিক গণমাধ্যমে বিভিন্ন বিশ্লেষকদের ক্ষেত্রেও এই একই টোনটা পাচ্ছি, যে তারা বলছে যেভাবে যুদ্ধ এগোচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের এই জোট আসলে ইরানকে কাবু করে ফেলতেই পারে, কিন্তু মুশকিল হচ্ছে কৌশলগত অনেক তথ্য আসলে বের করা যাচ্ছে না ইরানের কাছ থেকে। অর্থাৎ ইরান যে আগামীকাল কি কাজটা করবে সেটা ঠিক এই মুহূর্ত থেকে কেউ প্রেডিক্ট করতে পারছে না, আর এটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় শক্তি। আমি একটু জনাব মাহফুজুর রহমান আপনার কাছে আসতে চাই, একটা ছোট্ট তথ্য আপনাকে জানাই। প্রথমত আপনি নিজেও জানেন যে এই ২৬ সালের এপ্রিলে বেশ কিছু সফর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের, চীন সফর করার কথা তার, এবং তিনি সেখানে শি জিনপিংয়ের সঙ্গে একটা বৈঠক করবেন। আবার কম্বোডিয়া রাষ্ট্রীয় সফর হওয়ার কথা, সেখানে শি জিনপিং যাবেন এবং সেখানেও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা বৈঠক হওয়ার কথা রয়েছে আনঅফিসিয়াল। এবং গেল দুদিন আগে শি জিনপিং বলেছেন যদি এপ্রিলের মধ্যে যুদ্ধ শেষ না হয় তাহলে কোনো বৈঠক তিনি করবেন না। আজকে লিন্ডসে গ্রাহাম স্পষ্ট করে বলেছেন যে তারা যেই আয়টা করবে ইরান থেকে, সেই ব্যবসার ফলাফল চীনের জন্য একটা দুঃস্বপ্ন হবে। চীনকে তিনি কোট করেছেন। এরপরও কি আপনার মনে হয় যে চীনের দিক থেকে কোনো বড় প্রতিক্রিয়া আসবে না? না, চীন কিন্তু যথেষ্ট স্থিতিশীল অবস্থায় আছে জি এবং এই যুদ্ধে চীন তেমন একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না। হ্যাঁ, কারণ আপনি যদি দেখেন যে ভবিষ্যতে কখনো এই যুদ্ধ থেমে যায় এবং কোনো একটা শান্তি চুক্তি হয় বা যুদ্ধ বিরতি চুক্তি হয় বা যুদ্ধ বন্ধের কোনো চুক্তি হয়, সেই চুক্তির মধ্যস্থতার ক্ষেত্রে অথবা চুক্তিতে কি লেখা থাকবে না লেখা থাকবে সেইখানে রাশিয়া এবং চীন তাদের মতামত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি রাশিয়া এবং চীন যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ নাও নেয় তবু সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং যুদ্ধ যদি শেষ হয় এবং যুক্তরাষ্ট্র যে দুটো কল করেছে, একটা হলো যে সে রেজিম চেঞ্জ করতে চাচ্ছে ইরানি, আর দ্বিতীয় হলো যে ইরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে সেটা বন্ধ করতে চাচ্ছে। এখন ধরেন যুদ্ধ বিরতি হলো বা যুদ্ধ বন্ধ হলো এবং একটা চুক্তি হলো, সেই চুক্তিতে যুক্তরাষ্ট্র যদি তখন চায় যে ইরান পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে না, এইটা যুদ্ধ বন্ধের চুক্তিতে লেখা থাকবে, তখন কিন্তু রাশিয়া এবং চীন বাধা দিবে এই অজুহাতে যে যদি ইরানের পারমাণবিক কর্মসূচি থাকতো এবং যদি ইরান পারমাণবিকভাবে সক্ষম হতো তাহলে তো যুক্তরাষ্ট্র তাকে আক্রমণ করতো না। তার মানে ইরান যে পারমাণবিক কর্মসূচি চালাতে চাচ্ছে এইটা যে তার একটা লেজিটিমেট রাইট সেটা তখন প্রমাণিত হবে। কিন্তু মানে এই জন্য আপনার সরি মানে চীনের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কিন্তু চীনের একটা বিষয় তো আমরা সবাই জানি যে ইরানের যে তেলের সাপোর্ট সেটা চীন দীর্ঘদিন ধরে নিচ্ছে। ঐতিহাসিকভাবে তারা আসলে একটা ভালো পার্টনারশিপের মধ্য দিয়ে আছে। সামরিক সহায়তা তারা দেবে এবং বিনিময়ে আসলে তেলটা তারা নেবে ইরানের কাছ থেকে, এমন একটা চুক্তির কথা আমরা জানি। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়া এবং ইরান অস্থিরতা হওয়া, এটা অন্তত জ্বালানি দিক থেকে চীনকে তো কিছুটা হলেও ভোগাবে, কি বলবেন? না, কিন্তু হরমুজ প্রণালী ইরান বন্ধ করলেও ইরান কিন্তু ঘোষণা দিয়েছে যে এটা চীনে সরবরাহ করা তেলের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না, ওইটা ছাড় দেওয়া আছে। আর যদি ধরেন অন্য কোনো কারণে সেটা বাধাগ্রস্ত হয়, ইরান দিল না কিন্তু অন্য কোনো দেশ দিল, যুক্তরাষ্ট্র দিল, বাধাগ্রস্ত করে, চীনের তো সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, সে অন্য যে কোনো সোর্স থেকে তেল কিনতে পারবে। এবং শুধুমাত্র যে সেই হরমুজ প্রণালীর উপরে বা ইরানের উপরে নির্ভর করছে চীন তা কিন্তু না, সৌদি আরব থেকেও কিন্তু চীন আপনার জ্বালানি সংগ্রহ করে থাকে এবং তাদের দীর্ঘমেয়াদী চুক্তি আছে। আপনার যদি মনে থাকে যে চীনের মধ্যস্থতায় কিন্তু ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল না, সেই সম্পর্ক পুনঃস্থাপন করা হয়েছিল। এবং এই পুনঃস্থাপন করার পরে চীনের যে একটা রোড এবং বেল্ট ইনিশিয়েটিভ আছে, সেইখানে কিন্তু একই প্রজেক্টের আন্ডারে মানে একই পরিকল্পনার অধীনে ইরান এবং সৌদি আরব কিন্তু যুক্ত। এখন দেখেন একটা দেশ আপনার দেশে দেশে যুদ্ধ করে বেড়াচ্ছে, আর আরেকটা দেশ সে কোনো দেশে মিসাইল নিয়ে যাচ্ছে না, কোনো দেশে ড্রোন অ্যাটাক করছে না, কোনো বোমা ফেলছে না, বুলেট নিয়ে যাচ্ছে না, কিন্তু পাশাপাশি সে সেইখানে ব্রিজ করে দিচ্ছে, কালভার্ট করে দিচ্ছে, উন্নয়ন কাজ করতেছে, ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে।
এক্স্যাক্টলি। তো এই দুইটা দেশের মধ্যে তখন মানুষের তো ন্যাচারাল চয়েস হবে সেই দেশটা, যে দেশটা যুদ্ধ করতে যাচ্ছে না কিন্তু আপনাকে সাহায্য সহযোগিতা বিভিন্ন ভাবে করছে। তো চীন তো আপনার এই যুদ্ধের মধ্য দিয়ে চীন আরো প্রমাণ করতে পারছে এবং সে মানুষের যে হার্ট সেটা উইন করছে। তো এইটা কিন্তু চীনের একটা বিশাল বড় বিজয়। এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও চীন কিন্তু এই বিজয়টা অর্জন করছে। একটা বিষয় একটু জেনে নিতে চাই, মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে বিক্ষিপ্ত অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং ইরানের বিপরীতে তাদেরকে আসলে একই সুরে কথা বলতে আমরা দেখি, এটা স্পষ্ট করেছেন যারা মাহফুজুর রহমান একটু আগেই, যে প্রতিরক্ষা সাপোর্টটা আসলে যুক্তরাষ্ট্র এমনভাবে তাদেরকে দিচ্ছে যে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো মানব সম্পদের যে সংকট, সেই সংকটের কারণে তারা মুখ বুজে সহ্য করে নিচ্ছে। কিন্তু খেয়াল করে দেখুন, এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে মার্কিন ঘাঁটিতে হামলা হলো ইরানের পক্ষ থেকে, ওটা নিরাপত্তার দায়িত্ব তো ছিল খোদ যুক্তরাষ্ট্রেরই। যুক্তরাষ্ট্র সেটা করতে পারেনি। নতুন করে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভাববে কিনা এই বিষয়গুলো নিয়ে? ধন্যবাদ রাকিব আপনাকে। দেখুন, এখানে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে অনেকগুলো স্বার্থ এবং অনেকগুলো উদ্দেশ্য সে সফল করবে। প্রথমত হচ্ছে ইরানের রেজিম পরিবর্তনের যে তার মূল উদ্দেশ্য, এবং সেটা হচ্ছে ইরানের যে খনিজ সম্পদ এবং তেল এবং মধ্যপ্রাচ্যের তেল, এটি তার নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবে। যদিও চায়না প্রসঙ্গ সেখানে এসেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সবগুলোতেই কিন্তু মার্কিন ঘাঁটি ইতিমধ্যেই তারা স্থাপন করেছে। ফলশ্রুতিতে আপনি দেখবেন যে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে খুব বেশি সুসম্পর্ক তা কিন্তু আমরা দেখতে পাই না। নাম্বার 2 হচ্ছে ইরানের অভ্যন্তরীণ কিন্তু এক ধরনের সংকট আছে, যেটি আমরা কিছুদিন আগেও দেখছি যে অনেকগুলো ইরানের অভ্যন্তরীণ সেখানে মানুষকে হত্যা করা হচ্ছে। সুতরাং এই সংকটে শুধুমাত্র আপনার চতুর্পাশে বিরাজ করছে বিষয়টি এরকম নয়, এর অভ্যন্তরীণ সংকট রয়েছে। এখন আমি মনে করি না যে এটা খুব সহসা এই সংকট সমাধানের কোনো জায়গায় গিয়ে দাঁড়াবে বা যুদ্ধ বিরতি হলেও সেটি হয়তো, আমি মনে করি রেজিম পরিবর্তনের যে টার্গেটটা নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি ইরান হয়তো তার পথে হাঁটবে না। ফলশ্রুতিতে এটা খুব অতি সম্প্রতি যে সমাধান ঘটবে এমনটিও নয়। কিন্তু পাশাপাশি আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসী মনোভাবটা, এই মনোভাবটা বিশ্বব্যাপী বিশেষ করে মধ্যপ্রাচ্যে যাত্রা শুরু করেছে, এটা আমি মনে করি পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ করে এশিয়াতেও যাত্রাটি তারা অব্যাহত রাখার চেষ্টা করবে। কারণ এর প্রতিপক্ষ হিসেবে আপনি চায়নাকে যদি এখানে দাঁড় করান দ্বিতীয় পরাশক্তি হিসেবে, কিন্তু চায়না কিন্তু পরামর্শে কোন জায়গায় হামলা করছে না। তার অর্থনৈতিক যে কৌশল এবং তার যে বিশ্বব্যাপী যে পরিকল্পনা তারা নিয়েছে, সেটি কিন্তু সহজে তার শক্তি সেখানে ক্ষয় করবে না। আমি মনে করি যে এখানে ইরানের যে ক্ষেপণাস্ত্র, বিশেষ করে মিসাইল এবং তার যে ড্রোন, এটি যে মজুদ ছিল, তাদের যে শক্তি ছিল, এটি কিন্তু একটা ক্ষয় করার পরিকল্পনার মধ্য দিয়ে এই যুদ্ধের সাথে লিপ্ত হওয়া। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটি ক্ষমতাধর বিশেষ করে বিশ্বে যে একক পরাশক্তি হিসেবে তার সাথে যুক্ত হয়েছে সবচেয়ে দক্ষ একটি রাষ্ট্র হিসেবে ইসরায়েল। সুতরাং এর পাশাপাশি আপনি রাশিয়াকে যদি তুলনা করেন, রাশিয়ার তো অ্যাকচুয়ালি রাশিয়ার নিজেরই সক্ষমতা নাই। কারণ ইউক্রেনে যখন যুদ্ধ হচ্ছে, রাশিয়া নিজেই নর্থ কোরিয়া থেকে কিন্তু তাদের সোলজার ধার করে এই যুদ্ধের পরিচালনা করেছে। সুতরাং আমি মনে করি যে এই যুদ্ধে বিজয়ী হওয়ার ইরানের কোনো সম্ভাবনা নেই। এটি ইরান ক্ষতিগ্রস্ত হবে, মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হবে এবং অপরাপর অন্যান্য দেশও সেখানে এফেক্টেড হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে ইরান যে একরোখা নীতি গ্রহণ করছে, এটি যেমন অব্যাহত রাখবে, এই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার আগ্রাসী মনোভাবটা আরো দিন দিন বৃদ্ধি করবে। সঙ্গত কারণে আমি মনে করি যে এই জায়গাতে যেভাবে হোক না কোনো বিশ্ব নেতৃবৃন্দ, যারা বিশ্বের যে অর্গানাইজেশন গুলো রয়েছে, ইউনাইটেড নেশন এখানে ফেল করেছে, ওআইসি তার কোনো ভূমিকা এখানে, রিজিওনাল অর্গানাইজেশন গুলো কোনো অ্যাক্টিভিটিস নেই। ফলশ্রুতিতে কিন্তু এই জায়গাতে আমরা আসে দাঁড়িয়েছি। যদিও এই 2026 সালে এরকম একটা সিচুয়েশন বা এরকম একটা পরিস্থিতি কারোই প্রত্যাশিত নয় এই সিভিলাইজ সোসাইটিতে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই সত্য। আর অনেকে আমি ব্যক্তিগত মনে করি তৃতীয় বিশ্বযুদ্ধের সংঘটিত হওয়ার মতো সেরকম পরিস্থিতি এখনো তৈরি হচ্ছে, বা কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো সেই জায়গাতে যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্য যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইরান ক্ষতিগ্রস্ত হবে এবং ইরান তার এক রক্ষার নীতিতে কিন্তু অটল থাকার চেষ্টা করবে। কারণ এখানে একদম আমি আসলে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই অর্থে, কারণ অনেক আবেগপ্রবণ মানুষ আছে যারা আসলে পুরো বিষয়টা নিয়ে ওইভাবে ব্যাখ্যা করছেন এবং তারা হয়তো অধ্যাপক মতিউর রহমানের কথায় একটু হলেও আঘাত পাবেন, কিন্তু বাস্তবতা এটাই। আসলে আমি আরেকটু বুঝে নিতে চাই, মোহাম্মদ কামরুজ্জামান আপনার কাছে আসবো, তার আগে একটু মাহফুজুর রহমান আপনার কাছে আসতে চাই, আপনি বোধহয় কিছু জানতে চাইবেন। হ্যাঁ, আমি একটু মাহফুজ সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম যে চীন আসলেই খুবই সক্ষম এবং একটা স্থিতিশীল অর্থনীতির উপরে দাঁড়িয়ে, বিশাল জনশক্তিও আছে, তার সামরিক শক্তি সব দিক থেকে কিন্তু এগিয়ে।
আমরা এর আগেও দেখেছি রাশিয়াও কিন্তু অনেক এগিয়ে ছিল। সেই রাশিয়াকেও অনেকটাই, আমি কাবু করুক আর না করুক, তবে কিছুটা ফাঁদে ফেলানোর জন্য ইউক্রেন যুদ্ধটা তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আবার ট্রাম্প কিন্তু ইন্ডিয়াকে থ্রেট দিয়েছে এমনভাবে যে এখন থেকে রাশিয়ার কাছ থেকে আর তেল কিনতে পারবে না। মানে সব কিছু ডিকটেট করে যাচ্ছে হলো আমেরিকা। এখন রাশিয়াকে যদি চাপে রাখতে পারে, এই কথার মধ্যে দিয়ে রাশিয়াকেও চাপে রাখলো, ইন্ডিয়াকে চাপে রাখলো, বাকি থাকলো কিন্তু শুধুমাত্র চায়না বা চীন। এখন ওইগুলো সব চাপে রাখতে পারলে পরে চীন কি সেই আমেরিকার এই আগুনের তাপ থেকে কি পরিত্রাণ পাবে? মানে এটা কি আপনার মনে হয়? মাহফুজুর রহমান। জি, আপনারা সবাই তো জানেন যে যুদ্ধে জয় বা পরাজয় এটা অনেকখানি নৈতিক অবস্থানের উপরও নির্ভর করে। অর্থাৎ আপনি যদি যুদ্ধ কি কোনো যুদ্ধ কারোর জন্যই কোনো লাভ এনে দেয় না, প্রত্যেককেই যুদ্ধের মাসুল কোনো না কোনো ভাবে দিতে হয়। না, এখানে কিন্তু আমেরিকা নেমেছে তার লাভের জন্য, একেবারে কমপ্লিট। আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, এটা বিনিয়োগ হিসেবে দেখছে। এইটা তার কিন্তু বিনিয়োগ, এই যুদ্ধটা আমেরিকার বিনিয়োগ একেবারেই। এবং সেখান থেকে তাকে বেনিফিটেড হতেই হবে এই জায়গায়। হ্যাঁ, কিন্তু যুক্তরাষ্ট্রের ঝুঁকি সবচাইতে বেশি, রাইট? কেননা প্রতিদিন যে পরিমাণ যুদ্ধে তার ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ হয়তো সে চেষ্টা করবে মিত্র দেশগুলো অর্থাৎ আরব দেশগুলোর কাছ থেকে কোনো না কোনো ভাবে ইউরোপের কাছ থেকে আদায় করার তো কোনো কারণ নাই, কারণ ইউরোপ তাকে সেই টাকাটা দেবে কেন? ওখান থেকেও দিচ্ছে। তাকে এই অর্থটা সে আদায় করার চেষ্টা করবে হলো আরব দেশগুলোর কাছ থেকে। এখন কতটুকু পারে না পারে সেটা একটা প্রশ্ন, আর বাকিটা যেটা তার নিজের পকেট থেকে যাবে সেইটা আলটিমেটলি তাকে কংগ্রেসের কাছে যেতেই হবে, এবং কংগ্রেস যেন সেই অর্থটার অনুমোদন দেয়। সেই কারণেই এই যে রিপাবলিকান যারা আছেন একজন দুইজন, তারা এই ধরনের মন্তব্য করছেন যাতে আমেরিকানদেরকে এবং অথবা কংগ্রেসকে কনভিন্স করতে পারেন যে এই যুদ্ধে আমেরিকার লাভবান হবে, আর্থিকভাবে লাভবান হবে। কিন্তু আর্থিকভাবে আসলে লাভবান হবে কি হবে না সেটা একটা বিশাল বড় প্রশ্ন। ইরানেরও ক্ষয়ক্ষতি হচ্ছে, ইরানও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইরানে যদি রেজিম পরিবর্তন না হয়, অর্থাৎ এই শাসন ব্যবস্থায় যদি টিকে থাকে, তাহলে যুদ্ধ কোনো না কোনো ভাবে একসময় বন্ধ হয়ে যাওয়ার পর ইরান হয়তো তার তেল সম্পদ অগ্রিম বিক্রি করে হলেও অর্থনীতি দ্রুত পুনরুদ্ধার করে ফেলবে, এবং একই সঙ্গে তার সামরিক সম্পদ যেটা সেটাকে বৃদ্ধি করার জন্য প্রয়োজনে সে পারমাণবিক কর্মসূচি আবার চালু করবে। খুব স্পষ্ট কথা। আমি একটু কামরুজ্জামান আপনার কাছে আসতে চাই। অনেকগুলো বিষয়, অনেকগুলো টপিক আসলে আমাদের কথা থেকে উঠে এলো, সেগুলো নিয়ে একটু জানতে চাই। যা বোঝা যাচ্ছে একটা পাহাড় সম চ্যালেঞ্জ নিয়ে আসলে মোস্তফা খামেনিকে তার কাজটা শুরু করতে হবে, এবং বলা হচ্ছে আগামী 2 সপ্তাহ ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ মোস্তফা খামেনি এমনিতে আসলে আমেরিকার রেড লিস্টে আছেন, এবং পরবর্তীতে যিনি আসলে এখানে থাকবেন তিনিও সেই তালিকায় থাকবেন। বলা হচ্ছে পুরো অ্যাসেম্বলি অফ এক্সপার্ট হচ্ছে সেই রেড লিস্টে আছে। মোস্তফা খামেনির জন্য পথ চলা কতটা কঠিন হবে, কোন কোন সিদ্ধান্তগুলো আসলে তাকে নিতে হবে, এবং আদৌ কোনো কাজে দেবে কিনা, সামনে 2 সপ্তাহ আপনি কি দেখছেন? আমি মাহফুজ ভাইয়ের সাথে একটু সুর মিলিয়ে বলতে চাই যে যুদ্ধের মধ্যেও কিন্তু আপনার লজ অফ ওয়ার প্লাস এথিক্স, যেটা অ্যাস্থেটিক্স, এগুলো কিন্তু যুদ্ধের ক্ষেত্র প্রযোজ্য। গ্রিক দেবতা পোলেমাসের নামে পোলেমোলজি, যুদ্ধবিদ্যা, এবং সেই দেবতা বলেছিলেন যে যুদ্ধে যেই দল আপনার অ্যাক্সিওলজি বা লজ, লিগাল এগুলো ফলো করে, প্রিন্সিপালস অফ ওয়ার এগুলো ফলো করে, ওরাই আলটিমেটলি বিজয়ী হয়। তো আমরা যেই ভয় আপনি মুস্তফা খামেনিকে নিয়ে করছেন, আমি তো এই ভয়টা বেশি দেখতে পাচ্ছি আপনার ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর ব্যাপারে। এবং আপনারা জানেন যে এই দুইজনই কিন্তু দুইটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ডোনাল্ড ট্রাম্প আপনার 46-এ জন্ম, আর নেতানিয়াহু 49-এ, 3 বছর ছোট বড়। ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক্সে আপনার এই ওয়ালটন বিজনেস স্কুল, পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে উনি গ্রাজুয়েট। আর ওদিক দিয়ে নেতানিয়াহু
সে MIT ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন আর্কিটেক্ট, পরবর্তীতে উনি মার্কেটিং এ MBA করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। তো এখন ওনাদের যে নীতি নৈতিকতা, যদিও বলে দেয়ার ইজ নাথিং আনফেয়ার ইন ওয়ার এন্ড পলিটিক্স, কিন্তু মানুষ কিন্তু ন্যায় অন্যায় এগুলো বুঝে। এবং আপনারা দেখেছেন যে এই ইরানে একটা বাচ্চাদের স্কুলের উপরে যে আক্রমণ হলো এবং এতগুলো বাচ্চা মারা গেল, এটা নিয়ে জাতিসংঘ যেরকম উদ্বেগ প্রকাশ করেছে, ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার জনগণের কাছে জবাব দেওয়ার জন্য সে এটার জন্য একটা ইনকোয়ারি করতে চাচ্ছে এবং বলতে চাচ্ছে যে ইট ওয়াজ নট ডান বাই ইউনাইটেড স্টেটস অর ইসরায়েল। তো মানে এটা আপনি মানে সত্যিকার অর্থে আমেরিকার ক্ষেত্রে কনভিন্স কিনা, মানে সমস্ত দেশ হয়তো যুদ্ধের সময় সে নীতি নৈতিকতা ফলো করবে, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখি কোথাও না কোথাও নিয়মগুলো আলাদা হয়ে যায়। আমি আসলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এটা আলাদা হবে না এই কারণে এখন যখন আপনার কফিন যাওয়া শুরু হয়েছে, এই যে কিছুদিন আগে কফিন কিছু গেল, তো এই কফিন যাওয়া প্লাস যুক্তরাষ্ট্রের প্রায় 32,000 আপনার US সিটিজেন, ওনারা কিন্তু মিডল ইস্ট থেকে বিভিন্ন পর্যায়ে গোয়িং ব্যাক টু দেয়ার কান্ট্রি। ওদের দেশেও আপনার এটা নিয়ে মানে আমরা হয়তো এগুলো মিডিয়ায় দেখতে পাচ্ছি না, বিকজ মিডিয়া তো আপনি জানেন যে কামরুজ্জামান সাহেব, আপনার কাছে একটু প্রশ্ন, একটু জানার বিষয়। আপনি যে নীতি নৈতিকতার কথা বললেন, তারপর আবেগের কথা বললেন, একটা স্কুলে বোম্বিং করার পরে সেখানে শিশুরা মারা গেল, তার প্রতিবাদ হয়েছে আমেরিকাতে। আমাদের একেবারেই তো মানে হৃদয় একেবারে টাটকা আছে হচ্ছে গাজায় যেভাবে তারা হামলা করেছে, যেভাবে তারা নৃশংসভাবে ওখানকার শিশু না খেয়ে মারা যাচ্ছে, তাদেরকে পর্যন্ত মেরে ফেলেছে। ইফতারি করতে যাচ্ছে সারা দিন রোজা রাখার পরে তাদের উপরে হামলা করছে। এই সব কি নীতি নৈতিকতার বাইরে? এটার কি প্রতিবাদ হয়নি? সেখান থেকে কি তারা পিছপা হয়েছে, নাকি এখনো পর্যন্ত ট্রাম্প তার সেই স্বপ্নের রিসোর্ট তৈরি করার কাজে এখনো পর্যন্ত মানে মরিয়া? নৈতিকতার জায়গাটা আসলে কোথায় থাকে গাজার ক্ষেত্রে, কোথায় থাকে আসলে ইরানে স্কুলে হামলা করার ক্ষেত্রে? জি, ওটা তো অবশ্যই নীতি নৈতিকতার পরেও এই পরাশক্তি মানে যুগে যুগে কালে কালে এরা তো চালিয়ে যাচ্ছে। বাট এরপরেও আমরা যারা সাধারণ মানুষ, আমরা মানবতার কথাই যদি চিন্তা করি, আমরা বলবো যে একজন বাঘের মতো 2 দিন বেঁচে থাকাটাও সার্থক আপনি কাপুরুষের মতো 1000 বছর বেঁচে থাকার চেয়ে। তো ওইভাবে নীতি নৈতিকতার জন্য আমরা দেখলাম যে গাজায় ওরা কিন্তু গাজাকে একেবারে শেষ করে দিতে পারে নাই, এখনো কিন্তু গাজায় মুসলমানরা আছেন এবং তারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন, আবার নতুন করে গড়ার স্বপ্ন দেখছেন। তো আমাদের যদিও বলে যে there is no permanent friend, permanent enemy, only permanent is the interest, তো এরপরেও নৈতিকতার মাপকাঠিতেই আমাদের এই ইন্টারেস্টের জিনিস দেখতে হবে। আমি যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সবার কাছ থেকে হয়তো মিনিট দুয়েকের একটু সময় পাবো, আমি সেই জায়গা থেকে অধ্যাপক মতিউর রহমান আপনার একটা ছোট মন্তব্য নিতে চাই। আমরা তো রাশিয়াকে বলছিলাম তারা নির্বাক আছে, কিন্তু রাশিয়া এরই মধ্যে কিন্তু মুস্তফা খামেনিকে সমর্থন দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং পাশে থাকা সহযোগিতা করার কথাও তিনি বলেছেন। এটা আসলে কিছুটা কনফিডেন্স যোগাবে কিনা ইরানকে, এবং মুস্তফা খামেনিকে আসলে কি ধরনের রাজনীতিটা করতে হবে? কারণ আপনি নিজেই বলছিলেন একরক্ষা নীতির উপর অটল থাকলে ইরানকে হয়তো ভুগতে হবে। মোস্তফা খামেনিকে কি করতে হবে সেক্ষেত্রে ছোট করে? ধন্যবাদ। আমি মনে করি যে দেখুন, মোস্তফা খামেনিকে একসময় মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে এই সেন্সে, আপনি সিরিয়াতে দেখেন যাকে তারা একটা পর্যায়ে জঙ্গি তোকমা লাগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, তাকে কিন্তু তারা সিরিয়াতে আবার রাষ্ট্র ক্ষমতায় তাদের রেজিম চেঞ্জে বসিয়েছে। আমি মনে করি যে মোস্তফা খামেনিকে ইরানের জনগণ বা তার যে ট্র্যাক রেকর্ড সে অনুযায়ী তারা তাকে এখন নেতৃত্ব মানছে, এবং একটা পর্যায়ে আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র সেটা মানবে এই সেন্সে যে মোস্তফা খামেনি আসলে এই মুহূর্তে বাস্তবতার নিরিখে অন্য কোনো জায়গাতে যাওয়ার আসলে সুযোগ নেই, এবং একটা পর্যায়ে নিশ্চয়ই তারা এই নতুন ইরান
আপনার এই ইউএস সেটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, কারণ ইরান তো ইতিমধ্যেই সামরিক থেকে শুরু করে তার যে মিসাইল এবং ড্রোন সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কমান্ডিং যে অফিসার সবগুলোকে জি, আমি আসলে যতটুকু আপনার কথা বুঝতে পারছিলাম, আপনার বক্তব্যটা স্পষ্ট। আমি সবশেষ মন্তব্য মাহফুজুর রহমান আপনার কাছে নিতে চাই। আমাদের দেশের ইন্টারেস্টগুলো একটু আলাপ করি, কারণ আমাদের 361টা ফ্লাইট ক্যান্সেল হয়েছে। মধ্যপ্রাচ্যে যারা জব করেন, তাদের যারা বাংলাদেশে ঘুরতে এসেছেন তারা আটকে পড়েছেন। তারা না গেলে আমরা রেমিটেন্স আসলে পাবো না, এবং তারাও আসলে ডিসঅ্যাপয়েন্ট হচ্ছেন। এই বাস্তবতা আসলে যুদ্ধ যদি লম্বা সময় ধরে চলে, আমরা আসলে কতটা ভুগবো? মানে আপনার দিক থেকে রাষ্ট্রদূত ছিলেন আপনি, একটু পরামর্শ, একটু পূর্বাভাস। জি। তা আমরা যথেষ্টই ভুগবো এবং যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, এটা চিন্তা করে সরকারকে এই মুহূর্তেই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নিতে হবে এবং কিভাবে এই অবস্থা জরুরি ভিত্তিতে সবচেয়ে কম ক্ষয়ক্ষতির মাধ্যমে মোকাবেলা করা যায়, সরকারের এই প্ল্যানটা এখনই নিয়ে নিতে হবে। চমৎকার। আমি সময় থাকলে আলাপ করব। আমি একটু আমিনুল ইসলাম কাগজি আরেকটা প্রসঙ্গে আসতে চাই। এই তো মানে সংবাদ সংযোগ যখন আমরা পড়ছিলাম রাত্রে 11টায়, আমরা তখন দেখতে পেলাম আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আসলে অভিনন্দন জানিয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, তাদেরও আর আমাদের একটা কমন মিল এটা যে আমাদেরও জেনজি উত্থান হয়েছে। হ্যাঁ, ওখানেও জেনজি উত্থানের ফলে একটা পুরাতন রাজনৈতিক যে বন্দোবস্ত ছিল সেটা উৎখাত হয়েছে। আমাদের এখানেও হয়েছে, ওখানে হয়েছে। মুশকিল হচ্ছে ওইখানে জেনজি কিন্তু ওইখানে জেনজিরা এবারে নির্বাচনে নির্বাচিত হয়েছে এবং পুরাতন রাজনৈতিক দলগুলো পিছায় পড়ছে। এটাই হচ্ছে ঘটনা। এরা নেপালে কি করলো, ওরা কিন্তু পড়ার টেবিলে ফিরে গেছে, ওরা ক্যাম্পাসে ফিরে গেছে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে এরা দল করেছে, তারপরে সরকারেও থেকেছে, সব জায়গায় থাকার পরেও তারা এখানে দলটা ঠিক সেইভাবে গঠন করতে পারে নাই। এর মধ্যে আবার দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যেই তাদের ভাঙনের সুর শুনতে পাচ্ছি। কেউ কেউ এনসিপি থেকে বেরিয়ে এসে নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে, অল্টারনেটিভস বের করে ফেলছে। অর্থাৎ তারা মোটামুটিভাবে নেপালের জেনজিদের চেয়ে এখানে এরা মনে হচ্ছে যে আরো একটু অ্যাডভান্স, এবং এই অ্যাডভান্স হওয়ার কারণেই তারা মনে পিছিয়ে পড়ছে, আমার কাছে যেটা মনে হলো। আরেকটা বিষয়টা বলবেন, মানে আমাদের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন, এর একটা ভালো বার্তাও আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেরকম ইরানের বিপরীতে দাঁড়িয়েছে এবং তাদের নিজেদের মধ্যে একটা ইন্টারেস্টের কারণে নানা রকমের কঠিন কথা শুনি, আমাদের এই সাউথ ব্লকে বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সার্ক গঠন করে নিজেদের মধ্যে, যেহেতু আমাদের এইখানে সাংস্কৃতিক দিক থেকে হোক, মাটির দিক থেকে হোক, গুণাগুণ থেকে মোটামুটি যে 7টা দেশ নিয়ে আমরা এখানে করেছিলাম মোটামুটি মিল ছিল, কিন্তু পরবর্তীতে সেটা ভেঙে গেল শুধুমাত্র ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার একটা দ্বন্দ্ব থেকে। এটা আর সামনের দিকে এগুলো না। তবে আমাদের এইটা জরুরি, আমাদের নিজেদের মধ্যে অন্তত অর্থনৈতিক সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, যে দুই দেশের মধ্যকার এই অঞ্চলের দেশগুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে আরো এগিয়ে নিতে হবে। তা এগিয়ে নিতে পারলে পরে এখানে লাভবান বাংলাদেশ হবে বিভিন্ন কারণে। আমি যেমন বলি 7 সিস্টার, আমার তো 7 সিস্টারের সঙ্গে আমরা ভালো বিজনেস করতে পারি। আমাদের কয়েকটা পোর্ট আছে, পোর্ট সিটি আছে, যেমন এই পোর্টগুলো যদি আমরা কাজে লাগাতে পারি, যেখানে ধরে নিতে পারেন ত্রিপুরার নাগরিকরা আমাদের এইখান থেকেই নিবে, কলকাতা থেকে কেন নিবে? আমার আলাপটা শেষ করতেই হচ্ছে, কিন্তু যেটা আসলে বোঝা গেল একত্র থাকার বিকল্প আসলে কিছু নেই, এবং এটা একটা ভালো শুরু হতে পারে, কারণ শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ সব একই এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, একটা দীর্ঘ সময় ছিলেন, এবং আপনাদেরকেও ধন্যবাদ এই রাত পর্যন্ত সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল দেখা হবে নতুন কোনো ইস্যু নিয়ে। ৭১ জানালে নতুন পর্বে আমাদের সঙ্গে থাকবেন।